आपके द्वारा डायल किया गया नंबर उपयोग में नहीं है। कृपया डायल किए गए नंबर की जांच कर लें। The dialed number does not exist. Please check the number you have dialed. দূর, কাজের সময় সবাই আনঅ্যাভেলেবল। নার্গিস লায়লার লেখা রবিনহুড সেকেন্ড পার্টটা সবাই শুনতে চাইছে, কি যে করব। কে? দরজা খোলা আছে, ভিতরে আসুন। নমস্কার, আমি মানিক চাঁদ। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে মানিক চাঁদ বাবু, নমস্কার। হ্যাঁ নমস্কার। হঠাৎ আমার এখানে কি মনে করে? বসুন না। প্রয়োজন তো আছেই, তবে এখন সেসব কথা বলা যাবে না। আসলে আমি চাইছিলাম আপনার সঙ্গে একবার সরাসরি দেখা করতে, তাই এখানে আসা। কি ব্যাপারে বলুন তো? সব বলবো, তবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, আগামী 9ই জুন সন্ধ্যের সময় আপনার বন্ধু সমুবাবুকে নিয়ে আমার বাড়িতে একটু আসতে পারবেন? হ্যাঁ, এটুকু জানিয়ে রাখি, আপনার বন্ধু মগজ খাটানোর জায়গা পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ। চা চলবে? না না, এখন আর বসবো না। এমনিতেই আপনার কাজের ব্যাঘাত ঘটালাম। আজ আপাতত আসি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তুমি ঠিক জানো? কোনো ভুল নেই তো খবরে? একদম পাক্কা খবর। নটিংহ্যামের শেরিফ তোমার ওপর ভীষণ ক্ষেপে আছেন। ওনার বিরুদ্ধে গলা তুলে আওয়াজ করার সাহস করেছো তুমি। উনি এর শোধ কিন্তু নেবেনি। বিশাল এক সশস্ত্র রক্ষা দল নিয়ে তোমার উপর আক্রমণ করতে আসছেন উনি। রবিন, আমি ভালো বলছি, শোনো। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব বার্তারি গুটিয়ে এই ওয়েস্ট ইয়র্কশায়ারের জঙ্গলে চলে যাও। তোমরা এই মাত্র কিছু জন, ওই অত লোকের সঙ্গে কিছুতেই পেরে উঠবে না তোমরা। তাড়াতাড়ি এই জায়গা ছাড়ো, তাড়াতাড়ি। তারপর কঠোর পরিশ্রম করে নিজেদের তৈরি করো, যাতে খুব শীঘ্রই বুক চিতিয়ে ওদের মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করতে পারো তোমরা। একটা সামান্য ছেলে হয়ে শেরিফের দলের উপর রবিনের আক্রমণ করার ঘটনা খুব তাড়াতাড়ি পৌঁছে গেল নটিংহামে। রাগে ক্ষোভে ফুঁসতে লাগলো শেরিফ। রবিনদের শিক্ষা দেওয়ার জন্য তিনি পাঠালেন এক বিরাট রক্ষী দল। কিন্তু তার আগেই লব নামের এক গুপ্তচরের কাছে খবর পেয়ে শেরুট ছেড়ে চলে গিয়ে ওরা গা ঢাকা দিল ইয়র্কশায়ারের জঙ্গলে। সেখানে বেশ কিছুদিন কাটিয়ে যখন জানা গেল বহু অপেক্ষার পর ব্যর্থ হয়ে ফিরে গেছে শেরিফের লোকজন, তখন আবার শেরুডে ফিরে এসে ডেরা বাঁধল রবিন আর তার সাঙ্গপাঙ্গরা। এবার দল গঠনে মন দিল রবিন। একচ্ছত্র শক্তি অর্জন করা ছাড়া নিজেদের নিরাপদ রাখার আর অন্য পথ নেই। টিকে থাকতে হলে বাহুবল চাই। কাজেই সাহসী শক্তিশালী বিশ্বাসী লোক খুঁজে বের করার কাজে লেগে গেল সে। অনেকেই যোগ দিতে রাজি হলেও রবিন বাছাই বাছাই লোককে নিজের দলে নিল, যারা কোনো রকম ভয়ের পরোয়া করে না। রবিন নিজে তীরন্দাজি ছাড়াও লাঠি খেলা, তরবারি চালনাতেও অবিশ্বাস্য রকমের পারদর্শী ছিল। কাজেই কিছুদিনের মধ্যে সকল অনুচরদেরকে অস্ত্র শিক্ষা দিতে শুরু করল। পাশাপাশি ভালো অস্ত্রশস্ত্র নির্মাণের উপরেও জোর দিল। একদিন রবিনের হঠাৎ মনে হলো এই দলের সব সদস্যদের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের পোশাক হওয়া উচিত। সেই ভেবে ঠিক করল সবুজ রঙের ইউনিফর্ম পরবে দলের সবাই। ঘন বন জঙ্গলের মধ্যে এই রঙের পোশাক ওদের যাবতীয় গুপ্ত কর্মকাণ্ডে প্রভূত সাহায্য করবে। শত্রুপক্ষের অনুসন্ধানী চোখ এড়িয়ে চলা যাবে সহজেই। ক্রমে ক্রমে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠল দলটা।
লোকসংখ্যা বাড়তে বাড়তে একসময় গিয়ে দাঁড়ালো 100-তে। কি করছি আমি? এই এতদিন ধরে জঙ্গলের মধ্যে লুকিয়ে কি কাজ করলাম আমি? শুধু শুধু দল গঠন করলেই তো হবে না, সেই দলটা পরিপক্ক হয়েছে কিনা জানার জন্য তো ময়দানে নামতে হবে। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকার আর কতদিন? না না না, কিছু একটা করতে হবে আমাকে, কিছু একটা করতেই হবে। নিজের মনের কথাগুলো ভাবতে ভাবতে রবিন ঝর্ণার জলে হাত পা ধুয়ে ফিরে চলল আস্তানার দিকে। ওকে আসতে দেখে উইল বলে উঠল, সকাল সকাল কোথায় চলে গিয়েছিলে রবিন? আমরা হন্যে হয়ে সবাই তোমাকে খুঁজছিলাম। বসো তো এখানে, আজকের কাজ নিয়ে তোমার সাথে কিছু আলোচনা করার। না উইল, আর বসবো না। কেবলই বসে থেকে থেকে অপেক্ষা করার মতো ধৈর্য আমার আর নেই। দুটো সপ্তাহ পেরিয়ে গেল, অথচ কোনো ঘটনা নেই, শিকার নেই, রোমাঞ্চ নেই। যা যা অনুশীলন হলো তা প্রয়োগের সুযোগ নেই। এই একঘেয়ে জীবন আর ভালো লাগছে না। এবারে পথে নামার পালা। আমাদের লোকবল আরও বাড়াতে হবে, যথোপযুক্ত লোকজনকে খুঁজে খুঁজে আনতে হবে। তাছাড়া আজ যদি পথে কোনো অ্যাবর্ড বা নাইট বা কোনো বিত্তশালী ব্যারনের দেখা পাই, তাহলে তার পকেট হালকা না করা অবধি আমি এখানে আর ফিরবো না। তবে আমিও যাব তোমার সাথে, চলো। না উইল, প্রথমবারের মতো শিকারে আমি একাই যাব, কিন্তু তোমরা সকলে তৈরি থেকো। যদি কোনো বিপদে পড়ি কিংবা কোনো বড়সড় শিকারের সন্ধান পাই, তাহলে তৎক্ষণাৎ 3 বার শিঙা বাজাবো। আওয়াজ পেলেই বুঝবে তোমাদের সাহায্য দরকার আমার। চলি এখন। ঘন বনজঙ্গলের মাঝে মাঝে বিরাট বিরাট গাছের ছায়া মাটিতে পড়েছে। তারই মাঝে ধীর সন্ত্রস্ত পায়ে হেঁটে চলেছে রবিন। তার তীক্ষ্ণ দৃষ্টিজোড়া শিকারী ঈগলের মতন চারিদিক চষে বেড়াচ্ছে। এখন তার পরনে সাধারণের পোশাক, যাতে ওকে চট করে কেউ সন্দেহ করতে না পারে। এগলি ও গলি ধরে হাঁটছে সে, কিন্তু বিশেষ কাউকে তেমন চোখে পড়ছে না। মাঝে মাঝে দেখা হচ্ছে বটে মানুষজনের সাথে, কিন্তু তারা সকলে স্থানীয় সাধারণ মানুষ। এভাবে ইতিউতি ঘুরতে ঘুরতে বেশ বড়সড় একটা ঝর্ণার ধারে এসে পৌঁছালো রবিন। একটা বড় গাছের গুড়িকে কেটে ফেলে পারাপার করার ব্যবস্থা করা হয়েছে। তবে তার প্রস্থটা সরু হওয়াতে একজন বই দুজন একসাথে পার হতে পারে না। রবিন চটজলদি এগিয়ে এসে সেতুর উপর পা রাখতে যাবে, এমন সময় হঠাৎ দেখতে পেল আচমকা কোথা থেকে যেন একটা লিকলিকে প্যাকাটে ঢ্যাঙা চেহারার লোক ওপার থেকে উঠছে সেতুটা পেরোনোর জন্য। এই এই দাঁড়াও, পেছনে সরে দাঁড়াও, পথ ছাড়ো, আমাকে আগে পার হতে দাও। কেন? কেন মানে? দেখতে পাচ্ছ না, এই পথ দিয়ে দুজন একসঙ্গে পার হতে পারবে না। ভালোই ভালোই সরে দাঁড়াও বলছি, আমি আগে পার হব। আমি যদি আগে পার হই ক্ষতি কি? তুমি একটু সরে দাঁড়াও না। বেশি কথা বলো না, বুঝেছো? হয় পথ ছাড়ো, না হলে এই তীর দেখছো, সোজা তোমার শরীরে বিঁধিয়ে দেবো। হ্যাঁ, খবরদার বলছি, ধনুকে যদি হাত দিয়েছো তো এই লাঠি দিয়ে তোমাকে পিটিয়ে শেষ করে দেবো। দেখেছো তোমার হাতের লাঠিটা? তুমি তো দেখছি একেবারেই বোকা। ওই লাঠি নিয়ে আমার দিকে এগোনোর আগেই তোমার শরীরে এই যে তীর, এটা দিয়ে না এফোর ওফোর করে দেবো আমি। আমাকে বোকা বলছো তুমি? আর নিজে কি তুমি? হ্যাঁ, তুমি তো কাপুরুষ। হাতে তীর ধনুক থাকলে যে কোনো ভীতুই ওরকম বড়াই করতে পারে। লজ্জা করে না? কি? আমি কাপুরুষ? এত বড় সাহস তোমার? বেশ বেশ, দাঁড়াও তবে এখানে, এক এক হাত হয়ে যাক, এক্ষুনি একটা লাঠি কেটে নিয়ে আসছি আমি। দ্রুত পায়ে ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল রবিন। শক্তপোক্ত দেখে গ্রাউন্ড ওকের প্রায় 6 ফুট মতন লম্বা একটা ডাল কেটে নিয়ে ফিরে এলো। এদিকে সেই অজ্ঞাত লোকটা একই ভঙ্গিতে লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিশ্চিন্ত মনে শীষ দিচ্ছে, যেন কোনো উৎসব আয়োজিত হতে চলেছে এক্ষুনি। রবিন এগোতে এগোতে আর চোখে লোকটার পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করল। মনে মনে ভাবতে লাগলো, রাগের মাথায় বলে তো দিলাম লড়াইয়ের কথা, কিন্তু এভাবে হুট করে লোকটার সাথে লাগতে যাওয়া কি ঠিক হবে? আমার উচ্চতা কম নয় ঠিকই, কিন্তু এই লোকটা আমার চেয়ে কমপক্ষে 1 হাত বেশি লম্বা, কমসে কম 7 ফুটের তো হবেই। এমনকি
এর কাঁধ আমার চেয়েও 1 বিঘত বেশি চওড়া, আর কোমরের বেড় দেখে মনে হচ্ছে কম করে হলেও 45 ইঞ্চি হবে। কিন্তু এখন পিছিয়ে আসার তো কোনো প্রশ্নই নেই। যত বড় পালোয়ানি হও না কেন তুমি, ভয় আমি পাবো না। লড়াই আজ হবেই। এই যে বীরপুরুষ, এই দেখো আমার লাঠিটা দেখতে পাচ্ছ? সাহস থাকলে এবার এগো দেখি। ঝর্ণার মাঝখানে ওই গাছের গুড়ির উপর দাঁড়িয়ে লড়াই হবে। একজন আরেকজনকে পিটিয়ে জলে না ফেলা পর্যন্ত চলবে যুদ্ধ। যে জয়ী হবে সেই এই সেতু পার হবে প্রথমে। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই এতে। চলে এসো তবে। এই বলে লোকটা বো বো করে মাথার উপর লাঠিটা কয়েক পাক ঘুরিয়ে নিয়ে বুক চিপিয়ে এগিয়ে গেল রবিনের দিকে। ওর চোখে আত্মবিশ্বাসের ঝিলিক উকি দিচ্ছে। শুরু হলো লড়াই। প্রথম কিছুক্ষণ দুজনেই দুজনকে ভালো করে পরখ করে নিল। একে অপরের চোখ যেন কাটারির মতন আঘাত হানছে প্রতিপক্ষের নজরে। রবিন নিজের দেহের চারপাশে লাঠি ঘোরাচ্ছে, তো অপর দিকে ওই লোকটা নিজের অস্ত্রখানা নিয়ে বিপক্ষের থেকে অতর্কিতে নিজের দূরত্ব যেন মাপযোগ করে নিচ্ছে। একদিকে আক্রমণ করার ভান করে চট করে অন্যদিকে আঘাত করার চেষ্টা করছে একজন। তৎক্ষণাৎ অপরজন সে আঘাত ঠেকিয়ে দেওয়া মাত্র অন্য ধরনের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। বুঝে নেওয়ার চেষ্টা করছে একে অন্যের দুর্বলতা। কয়েক মিনিটের মধ্যে দুজনই টের পেয়ে গেল যে প্রতিপক্ষকে কাবু করা সহজ হবে না। দুজনেই ওস্তাদ লাঠিয়াল। প্রথম আঘাতের সুযোগ বের করে নিল রবিন। মাথায় মারার ভান করল সে। ঠেকাবার জন্য প্রতিপক্ষ লাঠিটা উঁচু করে ধরতেই আশ্চর্য দ্রুত বেগে লাঠি ঘুরিয়ে মেরে দিল ওর পাঁজরে। আঘাত খেয়ে যেন আহত বাঘের মতন গর্জন ছাড়ল লোকটা। আরো ভয়ঙ্কর বিবর্ণ মুখ নিয়ে তেড়ে এসে বিপক্ষের দিকে এমন জোরে লাঠি চালালো যে সেটা ঠেকাতে গিয়ে সারা শরীরে তীব্র ঝাঁকুনি অনুভব করল রবিন। কিন্তু বিন্দুমাত্র বিচলিত না হয়ে দ্বিতীয় আঘাতের আগে চট করে একটা বেমাক্কা আঘাত লাগিয়ে দিল লোকটার পিঠে। এই সুযোগেরই অপেক্ষা করছিল লোকটা। মারটা সহ্য করে নিয়েছে সে, কেননা রবিনের মাথাটা অরক্ষিত অবস্থায় পাওয়ার জন্যই সে অপেক্ষা করছিল। আচমকা অত্যন্ত চতুরতার সাথে প্রচণ্ড এক আঘাত হানল সে রবিনের মাথা লক্ষ্য করে। এই এক আঘাতে যে কোনো যোদ্ধারই কাত হয়ে যাবার কথা, কিন্তু অবিশ্বাস্য চটুলতার সাথে সেটা করায়ত্ত করে নিল রবিন। যদিও পুরোপুরি পারল না, প্রতিপক্ষের লাঠির একাংশ ছুঁয়ে গেল ওর মাথা। গল গল করে রক্তের স্রোত নামল রবিনের গাল কপাল বেয়ে। এই দৃশ্য দেখে ওদিকে তখন বিদ্রুপের হাসি ফুটে উঠেছে প্রতিপক্ষের মুখে। মার খেয়ে যেন চতুর্গুণ খেপে গেল রবিন। ক্ষিপ্র বেগে বেশ কিছুক্ষণ আঘাতের পর আঘাত করতে লাগলো সে। প্রতিপক্ষ ঝড়ের বেগে একের পর এক মাঠ ঠেকিয়ে যাচ্ছে শুধু, কিন্তু পাল্টা আঘাতের সুযোগ পাচ্ছে না। রবিন আরো উদ্ধত হয়ে উঠছে। নিরস্ত্র হচ্ছে না লোকটা। ফাঁকে ফাঁকে সুযোগ মতন একটু আধটু আঘাত করতেও ছাড়ছে না। এইভাবে লড়াই চলল পুরো 1 ঘন্টা। 1 ইঞ্চি পিছল না দুজনের কেউ। শরীরের শক্তি নিঃশেষ হয়ে আসছে, কিন্তু কেউ একবারের জন্য নিজেদের অস্ত্র নামাচ্ছে না। দুজনেই দুজনের বিস্তর আঘাত খেয়েছে। শরীরের এখানে ওখানে ফুলে গিয়েছে, চামড়া ছড়ে গিয়ে রক্তাক্ত হয়েছে দেহ, কিন্তু তবুও হার মানছে না কেউ। হঠাৎই লোকটার খানিক অন্যমনস্কতার সুযোগ নিয়ে রবিন প্রচণ্ড এক আঘাত করে আছড়ে ফেলল বিপক্ষের পাঁজর। ঠিক এর আগেও যেখানে মেরেছিল আরেকটু হলে পড়েই যাচ্ছিল লোকটা, কিন্তু পড়তে গিয়েও সামলে নিয়ে আচমকাই দরাম করে লাঠির ডগার এক ঘা বসিয়ে দিল রবিনের মাথায়। আগে যেখানে মেরেছিল সেখানে। তার পরের মুহূর্তেই সামাল নেওয়ার বিন্দুমাত্র সুযোগ না দিয়ে সজোরে কষে আরো 1 ঘা লাগিয়ে দিল সে রবিনের পিঠে। আর দাঁড়িয়ে থাকতে পারল না রবিন। বেমাক্কা উল্টে পড়ে ডিগবাজি খেয়ে মুড়ি খেয়ে পড়ল জলে। কিছুক্ষণ খাবি খেয়ে ভেসে উঠল জলের উপরে। কি ব্যাপার বীর তীরন্দাজ, এই যে জলে পড়ে গিয়ে নাকানি চুবানি খাচ্ছ? এসো এসো, ডাঙার দিকে এগিয়ে এসো দেখি। কোনোভাবে ডাঙার দিকে এগিয়ে এলো রবিন। লোকটা হাত বাড়িয়ে রবিনকে তুলে নিল। রবিনও লোকটার হাত ধরে উঠে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, তবে
তবে জিতলে তুমি। গুড লর্ড। মাথাটা মাথাটা আমার যেন ভন ভন করে ঘুরছে। কথা বলতে বলতে কোমর থেকে ছোট্ট শিঙাটা বার করে মুখ তুলে 3টে ফু দিল সে। লোকটা বেশ অবাকই হলো, কিন্তু ঘাবড়ে গেল না। বলল, হ্যাঁ জিতেছি বটে, কিন্তু তুমিও কম খেল দেখাওনি। প্রকৃত বীরের মতনই লড়েছ। এত দুর্দান্ত লাঠিয়াল আজ পর্যন্ত চোখে পড়েনি আমার। আমারও না। ঠিক এমন সময় কাছাকাছি শুকনো পাতা মারিয়ে কাদের আসার শব্দ পাওয়া গেল। ঝোপঝাড়গুলো ভীষণভাবে নড়ছে। দু একটা শুকনো ডাল মটমট করে ভাঙছে যেন। তারপর প্রায় একসাথে জঙ্গলের আড়াল থেকে উকি দিল প্রায় 30 সবুজ পোশাক পরা শক্ত সমর্থ লোক। সবার আগে মাছ, তারপর ওয়াট আর উইল। আশ্চর্য হয়ে প্রথমে মাছ বলে উঠল, আরে ওস্তাদ, এ তো দেখি ভিজে একেবারে চুপসে গেছো। কি হয়েছে? তোমার দেহে এত আঘাত কিসের? কেই হাল করেছে তোমার? ওই যে দেখছো না উইল, আমার সামনের লোকটা, ওই আমাকে আচ্ছা মতো পিটিয়ে তারপর জলে ফেলে দিয়েছে। কি এত বড় সাহস? কথাটা বলে মাছ উত্তেজিত হয়ে গেল। বাকিরাও রাগে একসাথে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল অজ্ঞাত লোকটার উপরে, কিন্তু স্মিত হেসে রবিন হাত তুলে থামতে বলল ওদের। না না না, ওর গায়ে কেউ হাত তুলো না। সাহসী আর গুণী লোকের উপর কোনো রকম অন্যায় অত্যাচার আমরা করি না। ওর সাথে প্রতিযোগিতায় নেমেছিলাম আমি, ফলাফল আমি হেরে গিয়েছি, ব্যাস খতম। হ্যাঁ ঠিকই শুনেছো তোমরা, আমি পরাজিত হয়েছি ওর কাছে। তবে এজন্য ওর উপর কোনো রাগ নেই আমার। সত্যিকারের বীরের মতো লড়াই করে জিতেছে ও। এবারে তোমার কাছে আসি হে অজ্ঞাত পথিক। তোমাকে পেলে খুব খুশি হব আমরা। আসবে? যোগ দেবে আমাদের দলে? তোমার দলে? না, আমার চেয়ে অযোগ্য কারো প্রভুত্ব মানতে আমি রাজি নই। তা যোগ্যতার মাপকাঠিটা ঠিক কি শুনি? তুমি কি মনে করো এখানে এরা সবাই আমার থেকে সব দিক থেকে পিছিয়ে? একদমই না। কেউ বুদ্ধিতে আমার চেয়ে বেশি, কেউ বিদ্যায়, কেউ গায়ের জোরে, কেউ ক্ষিপ্রতায়, কেউ লাঠি খেলায়, কেউ তলোয়ারে, আবার কেউ অভিজ্ঞতায়, কেউ। তাহলে তুমি এদের নেতা হও কি করে? কারণ এদের মধ্যে আমি সেরা তীরন্দাজ। তাই নাকি? তুমি সব সেরা তীরন্দাজ? তাহলে এসো, ওটাতেও এক হাত হয়ে যাক। তুমিও বুঝি তীর ধনুক চালাতে জানো? আর সেটা তো পরীক্ষা করলেই জানতে পারবে। ঠিক আছে, তবে তাই হোক। উইল, তুমি 4 আঙুল লম্বা আর 4 আঙুল চওড়া একটা টুকরো গাছের ছাল কেটে আনো তো। দেখবে উল্টো দিকটা যেন সাদা হয়। কয়েক মিনিটের মধ্যেই কাছের একটা জংলি গাছ থেকে এক টুকরো বলকল নিয়ে এলো উইল। দূরের একটা ওক গাছের দিকে আঙুল তুলে রবিন বলল, এবারে ওই 80 গজ মতো দূরের ওক গাছটার গায়ে সেটে দিয়ে এসো ছালটা। কি হে বীর, খুব বেশি দূর হয়ে যাচ্ছে না তো এটা? একদমই না। ভালো থেকে একটা তীর আর ধনুক দাও। যদি নিশানা লাগাতে না পারি, ওই ধনুকের ছিলা দিয়ে পিটিয়ে আমার পিঠের ছাল তুলে নিও। উইল ছুটে গেল ওই ওক গাছটার গায়ে ছালটা লাগানোর জন্য। এর মাঝে লোকটা বাকি সকলের কাছ থেকে বাছাই করে একটা ভালো তীর ধনুক হাতে তুলে নিল। উইল ফিরে আসতেই সে গিয়ে দাঁড়ালো রবিনের নির্দিষ্ট করে দেওয়া একটা জায়গায়। ডান পাটা পিছিয়ে নিয়ে শরীরটাকে টান টান করে নিয়ে সে দাঁড়ালো। ধনুকের তীর জুড়ে এক টানে কানের পাশে নিয়ে এলো ছিলাটা। লক্ষ্য স্থির করে একটা সময় ছুড়ে দিল তীরটা। আশ্চর্য, তীরটা সোজা গিয়ে লাগলো সেই ছালটার একেবারে মাঝখানে। এবারে রবিন এসে দাঁড়িয়ে পড়ল নির্দিষ্ট দাগের উপর। সে ধনুকটা উঁচিয়ে ধরতেই সকলে একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। কি করবে এবারে রবিন? এর চেয়ে ভালো আর কি বা করতে পারে সে? রবিন তার তীরটা ছুড়ল। নিমেষেই সেটা সোজা গিয়ে ঢুকল লক্ষ্যস্থলে থাকা ছালটার কেন্দ্রবিন্দুতে গেঁথে থাকা তীরের পিছন দিকটায়। চচ্চর করে সেটাকে দুফাক করে চিড়ে দিয়ে থামল গিয়ে ফলার কাছে। লাফিয়ে উঠে দাঁড়ালো সবাই। আকাশ কেঁপে উঠল ওদের প্রশংসিত হাততালির শব্দে।
হাঁ হয়ে গেল লোকটার মুখ। চট করে মাথা থেকে টুপি খুলে নত ভঙ্গিতে অভিবাদন করল সে রবিনকে। অস্ফুটে বলল, সত্যি আশ্চর্য, যা দেখলাম জন্ম জন্মান্তরেও ভুলব না। এমন কাণ্ড আমি জীবনে দেখিনি। এ তো শ্রেষ্ঠ ধনুর্বীর দস্যু রবিনহুডও হার মানবে তোমার কাছে। তুমি রবিনহুডকে চেনো? না, চিনি না, তবে তার নাম শুনেই এসেছি আমি বহুদূর থেকে। বহুদিন ধরেই তাকে আমি খুঁজছি। কেন কেন খুঁজছো তাকে? ওই তার দলে যোগ দেব বলে। তোমার অনুসন্ধান এখানেই শেষ হলো? তবে তুমি পেয়েছো তাকে খুঁজে, সেও তোমাকে পেয়ে ধন্য। প্রথমটায় রবিনের কথা ঠিক বুঝল না ও। এদিকে লোকটার ভ্যাবাচাকা খেয়ে যাওয়া মুখ দেখেও অদম্য এক খুশিতে উদ্ভাসিত হয়ে উঠেছে রবিনের মুখ। নিজের একটা হাত সসম্ভ্রমে সে রাখল লোকটার কাঁধে। বলল, আজ রবিনহুডকেই পরাস্ত করে জলে নিক্ষেপ করে জিতেছ তুমি। থতমত খেয়ে গেছে লোকটা। কথাটা শুনে সে সাগ্রহে চেপে ধরল রবিনের হাতটা। এই ছি 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 ছি, এসব কি বলছো? আগে পরিচয় দেওয়া উচিত ছিল তোমার। তাহলে কি তোমার গুণের পরিচয় পেতাম? হাড়ে হাড়ে টের পেয়ে গেলাম, সেটাই ভালো হলো না? তোমার মতো গুণী লোকের দরকার আছে আমাদের। আজ থেকে তুমি আমাদেরই একজন হলে, আমাদের সুখ দুঃখের ভাগিদার। ও হ্যাঁ, ভালো কথা, কি নামে ডাকবো তোমায়? আমার নাম জন লিটল। কি বললে? জন লিটল? চেহারাটা লিটলই বটে, তবে ও নামে চলবে না। তুমি নতুন ঢুকেছো দলে, নতুনভাবে নামকরণ হবে তোমার। আমি রাখবো তোমার নাম। ভালো তো, তা কি নাম রাখবে ভাবছো? কেবল উল্টে দেবো তোমার নামটা। এখন থেকে ওর নাম হবে লিটল জন। আবারও হো হো করে হেসে উঠল সবাই। এমন বিশালাকৃতির মানুষটাকে লিটল জন বলে ডাকার কথা ভেবেই সবাই খুব মজা পেল। কিন্তু তখনও ওরা কেউ জানে না এই লিটল জনই রবিনহুডের একান্ত বিশ্বস্ত নির্ভীক অনুচর হিসাবে একদিন বিশ্ববিখ্যাত হয়ে উঠবে। আজকের মতো রোমাঞ্চের স্বাদ মিটে গেছে রবিনের। সবাই মিলে ফিরে চলল ওরা নিজেদের গুপ্ত বাসস্থানের দিকে। পথে দুটো হরিণ শিকার করল। লিটল জনের আগমনের সম্মানে ভুরি ভোজের আয়োজন হবে আজ। রবিনহুডের দলে এসে লিটল জনের যোগদানের পর বেশ কিছুদিন কেটে গেল। ধীরে ধীরে সে দলের সবার প্রিয় পাত্র হয়ে উঠেছে। ইতিমধ্যেই নটিংহামের শেরিফের পক্ষ থেকে আসা একের পর এক বেশ কয়েকটা আক্রমণের পাল্টা জবাব হিসেবে প্রত্যেকেই বিপুল সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে বিজয় হাসিল করেছে। এদের মধ্যে লিটল জনের নাম বিশেষভাবে উল্লেখ্য। তার অসম্ভব সাহস, অসাধারণ কূটনৈতিক যুদ্ধকুশলতা আর একই সঙ্গে সকলের সঙ্গে মানিয়ে গুছিয়ে দল চালনা করার দক্ষতার পরিচয় দিয়ে সে নিজেকে ক্রমে ক্রমে প্রতিষ্ঠা করেছে রবিনহুডের ডান হাত হিসেবে। দলনেতার প্রতি ভক্তিতেও সে সবার সেরা। এমনই একদিন মে মাসের বিকেলে নিজেদের আস্তানায় গ্রিনউড গাছের নিচের ছায়ায় আলস্য ভরে গালগল্প করছিল দলের গুটি কয়েক লোক। একে তো প্রচণ্ড গরম, তার উপর সেরকম কাজে না থাকায় নিজেদের মন মেজাজ ভালো রাখতে একরকম বৈঠকি আড্ডাই চলছিল বলা যায়। কাছেই ছোট ঝর্ণাটা অবিরত বয়ে চলেছে। তার সাথে মিশে অপূর্ব সুন্দর এক পরিবেশের সৃষ্টি করেছে উডবার্ড আর বিয়াসের উদাস মিষ্টি গান। বিশাল ওকের মস্ত ডালগুলো শোঁ শোঁ শব্দে দুলে চলেছে আধো হাওয়ায়। সূর্যের আলোতে চিকচিক করছে কচি সবুজ পাতাগুলো। দলের বাকি সদস্যরা টুকটাক কাজে এদিক ওদিক চলে গেছে। আস্তানা পাহারায় রয়েছে কেবল ওই জনা ৫ জন। রবিনের পাশেই শুয়ে আছে লিটল জন। তার মস্ত লাঠিটা বুকের কাছে সে এমনভাবে আঁকড়ে রেখেছে যেন ওটা তার কোলবালিশ। ওদিকে আধশোয়া হয়ে বসে আছে উইল। তাকে দেখে ঢুলছে বলে মনে হলেও সে কিন্তু সব সময় সজাগ থাকে।
দিন দিন পরিশ্রম করে তার প্রতিভা এমনই হয়েছে যে ওর বুদ্ধির ধারে কাছেও এখন কারো জুড়ি মেলা ভার। রবিনের আরেক পাশে রয়েছে স্কেতলক, পাকানো দড়ির মতন শরীর তার, দৃষ্টি শিকারী কুকুরের মতন তীক্ষ্ণ, চিতাবাঘের মতন তেজ ওর পায়, দৌড়ে তাই কেউ পারে না ওর সাথে। স্কারলেটের ওপাশে রয়েছে ডঙ্কাস্টারের ডেভিড, তার বিশালাখায় বপুখানা প্রায় লিটল জনের সমান, অসম্ভব গায়ের জোর। বয়স তার নিতান্ত খুবই অল্প হলেও সে কাউকে ডরায় না। নিস্তব্ধতা ভেঙে হঠাৎ রবিন বলে উঠল, ওহো, কাপড়ের কথা তো ভুলেই গিয়েছিলাম। লিনকন গ্রিন তো শেষ হয়ে গেছে সেই কবেই। কি মুশকিল হলো, সামনেই তো কাপড় বিলি করার তারিখ এগিয়ে আসছে। এক্ষুনি অ্যালসিস্টারে লোক না পাঠাতে পারলে মান সম্মান বলে আর কিছুই থাকবে না। ভুরু কুচকে কিছুক্ষণ ভাবল, তারপর কোনোই দিয়ে এক ঠেলা দিল লিটল জনের কোমরে। এই যে লিটল জন, শুয়ে বসে মেদ জমে যাচ্ছে যে তোমার শরীরে। ওঠো, কাজে লেগে পড়তে হবে এবার। সোজা অ্যালসিস্টারে গিয়ে হিউ লং সুংকে বলবে যে যত শিগগির সম্ভব 400 গজ লিনকন গ্রিন কাপড় পাঠিয়ে দেয় যেন। বুঝতে পেরেছ? অগত্যা অনিচ্ছা সত্ত্বেও উঠে যেতে হলো লিটল জনকে। এভাবে আরাম ছেড়ে উঠে কাজে দৌড় দিতে হবে ভেবে সে হতাশ হয়ে পড়ল। উসখুস করতে করতে বলেই ফেলল, মানে এখনই যেতে হবে? কাল সকালে রওনা দিলে হয় না? না মানে আসলে সন্ধে তো প্রায় হয়েই এলো, তাই বলছি আর কি। সেই জন্যই তো এখনই বেরিয়ে পড়তে বলছি। দিনে বেরোলে লোকের চোখে পড়ার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে তোমার জন্য রাতের অন্ধকারে পথ চলাই নিরাপদ। আর উপায় নেই দেখে কথা না বাড়িয়ে বেরোনোর জন্য তৈরি হলো লিটল জন। কোমরে গার্ডলটা শক্ত করে এঁটে নিয়ে রবিনের কাছে হাত পাতল টাকার জন্য। কাপড়ের দাম বাবদ যা হয় তার সাথে আরও কিছু হাত খরচের টাকা দিয়ে দিল রবিন। আর কাল বিলম্ব না করে লাঠি হাতে রওনা হয়ে গেল সে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সরু আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে চলেছে লিটল জন। হাঁটতে হাঁটতে অনেক দূর এসে গেছে। হঠাৎ কি মনে করে রাস্তার একটা মোড়ে থমকে দাঁড়ালো সে। একটা রাস্তা চলে গেছে সোজা অ্যালকেস্টার শহরের দিকে। আরেকটা দিয়ে কিছু দূর এগোলেই শেরুরের সেই বিখ্যাত ব্লু বোয়ার সরাইখানা। একবার এ পথ আরেকবার ও পথের দিকে বার কয়েক চাইল লিটিল। মনে মনে চিন্তা করল, এদিকে একটু এগোলেই তো ব্লু বোয়ার। হাত খরচের টাকাও বেশ রয়েছে পকেটে। সময় গলায় যদি কয়েক ঢোক অক্টোবর এলে পড়ে, আর তার সাথে আড্ডা দেবার মতন ভালো কয়েকজন লোক, তাহলে দারুণ জমে যাবে সময়টা। কিন্তু কিন্তু দেরি করা কি ঠিক হবে, নাকি সোজা পা বাড়াবো অ্যালসেস্টারের দিকে? রবিন এত ভরসা করে আমায় কাজটা দিল যাতে চটপট সেরে ফেলতে পারি। সেখানে গিয়ে অন্যত্র ফুর্তি করার কথা ভাবাটা ঠিক হচ্ছে না। কিন্তু মনের মধ্যে এত তর্কের ঝড় উঠলেও লিটল জনের পদক্ষেপ কিন্তু কর্তব্যের পানে এগোলো না। দায়িত্ব পালনের চেয়ে খানিক আনন্দ মজা করার ইচ্ছেটাই মাথায় অধিক জাগার দিয়ে উঠল। পরিষ্কার নীল আকাশে আলস্য ভরে ভাসছে উজ্জ্বল সাদা মেঘের ফেলা। সোয়ালো পাখিরা উঠছে ঘুরে ঘুরে। কি ভেবে হঠাৎ ভুরুটা কুঁচকে গেল তার। মনে হচ্ছে বৃষ্টি হবে আজ সন্ধ্যায়। আর এই বৃষ্টি থেকে বাঁচতে হলে আমার কোথাও একটা আশ্রয় নেওয়া উচিত। সুতরাং এক্ষেত্রে ব্লু ওয়াটারটাই ঠিক জায়গা। আবহাওয়া ভালো হলে না হয় আবার রওনা হয়ে যাব। কাজ দিয়েছে বটে, কিন্তু বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধাই এটা নিশ্চয়ই চাইবে না রবিন। যেমন ভাবা তেমনই কাজ। স্মিত মুখে লম্বা লম্বা পা ফেলে সে এগোলো ব্লু বোয়ারের দিকে। সরাইখানার দিকে সে যতই এগিয়ে আসতে থাকে, বাইরে থেকে হই হল্লা আর গানের আওয়াজ ততই বেশি ভেসে আসতে থাকে। ভিতরে ঢুকে লিটল জন দেখল সেখানে 4-5 জন মতন রয়েছে। তারা সবাই মিলে রীতিমতন চমৎকার আড্ডা জমিয়ে তুলেছে। সবার হাতেই মদের পাত্র। নতুন আগন্তুককে আসতে দেখে
বাকি সবাই খুব খুশি হয়ে উঠল। একে একে সকলের সঙ্গে আলাপ পরিচয় হলো। ধীরে ধীরে চমৎকার সব খাবার এলো, গ্লাসের পর গ্লাস মদ এলো। হাসি ঠাট্টা গল্পে অর্ধেক রাত পার হয়ে গেল। বাইরে চোখ ফেলতেই লিটল জন প্রকৃতির কোনো রকম বিকৃতি লক্ষ্য করল না ঠিকই, কিন্তু অত রাতে রওনা হওয়ার চিন্তা বাদ দিয়ে সরাইখানাতেই একটা ঘর নিয়ে রাত কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। সকালে ঘুম থেকে উঠেই রওনা দিল লিটল জন। চারপাশে চেয়ে দেখল গত রাতে বৃষ্টি হবার সেরকম কোনো চিহ্নই নেই। শুকনো খটখট করছে মাঠঘাট। মনে মনে ভারী লজ্জা পেল সে। সময় কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য প্রায় দৌড় দিতে ছুটল সে অ্যালকেস্টারের পথে। ব্লিথ শহরে আর্থারে ব্ল্যান্ড নামে এক দুর্দান্ত সাহসী লোক থাকত। চামড়া রং করা ছিল তার পেশা। লোকটা যেমন গায়ের জোর ছিল তেমনই ছিল বুদ্ধিমত্তা। কুস্তি আর লাঠি খেলায় সেই অঞ্চলে তার সমকক্ষে জুড়ি মেলা ভার ছিল। কুস্তিতে সে 5 বছর মিড কান্ট্রি চ্যাম্পিয়ন হয়েছিল। একবার লিঙ্কনের অ্যাডামের সাথে লড়তে গিয়ে পাজরের একটা হাড় ভেঙে যাওয়াতে সে কুস্তি ছেড়ে দিয়ে এখন লাঠি খেলাকেই আঁকড়ে ধরেছে আষ্টেপৃষ্ঠে। লাঠি চালনায় আজ পর্যন্ত 8 ঘন্টার বেশি কেউ টিকতে পারেনি ওর সাথে। তাছাড়া আরও একটি ব্যাপারেও ও দারুণ পারদর্শী ছিল। অন্ধকার রাত্রে লোকচক্ষুর আড়ালে সে তীরধনুক নিয়ে বেরিয়ে পড়ত জঙ্গলের মধ্যে। পায়ের ছাপ দেখে দেখে খুঁজে বের করত হরিণের ডেরা। জঙ্গল রক্ষীদের নাকের ডগা দিয়েই অবলীলায় লুকিয়ে 1-8টা হরিণ মেরে নিয়ে আসতো বাড়িতে। যদিও কেউ ওকে এখনো ধরতে পারেনি, কিন্তু সন্দেহ করত। তাই বিশেষ করে বছরের এই সময়টাতেই জঙ্গলরক্ষীরা ওর উপর গভীর নজর রাখত। লিটল জন যেদিন কাপড় কিনতে রওনা হলো তার আগের দিনই প্রায় গোটা 20 গরুর চামড়া বিক্রি করতে অর্থাৎ নটিংহাম শহরে গিয়েছে। জন যখন ব্লু বোয়ারের থেকে রওনা দিয়েছে সেদিন সেও একই পথ ধরে ফিরছে ব্লিথ শহরে। সবসময়ের মতনই হাতে ধরা তার প্রিয় লাঠিটা, মাথায় জানোয়ারের মোটা চামড়া দিয়ে তৈরি শক্তপোক্ত এক টুপি। হাঁটতে হাঁটতে হঠাৎই থমকে দাঁড়িয়ে পড়ল আর্থার। এই তো পথের উপরে এখানে একটা হরিণের পায়ের ছাপ, কিন্তু মুশকিল হচ্ছে সাথে ধনুক নেই। মনে মনে সে বলল, মারতে নাই বা পারলাম, ওদের তো দেখতেও ভারী মজাই লাগে। দেখি তো কোন দিকে গেল। এই বলে রাস্তা ছেড়ে পায়ের চিহ্নটা অনুসরণ করতে করতে সে জঙ্গলে ঢুকল। এ ঝোপ ও ঝোপের আড়ালে উকিঝুঁকি মারতে মারতে পায়ের দাগ ধরে এগিয়ে যাচ্ছে সে। ভারী আনন্দ হচ্ছে ওর। এই বুঝি দেখা মিলল একপাল সুন্দর হরিণের। এদিক দিয়ে তখন লিটল জন হেঁটে আসছে আর সদ্য ঘুম ভাঙা সকালের সৌন্দর্য উপভোগ করছে। মে মাসের রৌদ্রোজ্জ্বল সকালের বাতাসে মিষ্টি বুনো ফুলের সুবাস মন ভরিয়ে দিচ্ছে ওর। চারপাশে দাঁড়িয়ে থাকা সারি সারি স্ক্রাব ট্রি ফুলে ছেয়ে আছে। শিশির ভেজা ঘাসের উপর থেকে সানন্দে লাফিয়ে উঠে আবার গাছের ডালে গিয়ে বসে ইতিউতি তাকাচ্ছে ওই হলুদ রঙা লার্ক পাখিটা। তার মিষ্টি সুরেলা গান প্রকৃতিকে মুগ্ধ করছে। হঠাৎই কিসের একটা শব্দ পেয়ে থমকে দাঁড়ালো লিটল জন। কি ব্যাপার? ওদিক থেকে কিসের যেন একটা শব্দ আসছে। কেউ কি আছে ওখানে? কোনো প্রাণী নাকি নাকি কোনো মানুষ? দাঁতে দাঁত চেপে অপেক্ষা করতে লাগলো জন। কয়েক মুহূর্ত পর পা টিপে টিপে এগোলো সে। ভালো করে লক্ষ্য করতে করতে ঝোপের ফাঁক ফোকর থেকে কার একটা খয়েরি চামড়ার টুপি দেখতে পেল। এ তো একটা মানুষ, জোয়ান একখানা লোক। কিন্তু এ বেটা এমন চোরের মতো কি ঝুঁকি মেরে করে কি? নিশ্চয়ই এই বান্দা হরিণ চোর। না হলে এমন চুপি চুপি এগোবে কেন? নাতে নাতে ধরতে হচ্ছে তো তাহলে এই বেটাকে। এই ভেবে রাস্তা ছেড়ে সেও জঙ্গলে ঢুকল।
চুপি চুপি অনুসরণ করে চলল আর্থারকে। বেশ অনেকক্ষণ ধরেই লিটল জন পিছু নিয়েছে আর্থারের, ওদিকে আর্থার পিছু নিয়েছে হরিণের। আচমকাই একটা শুকনো ডাল মারিয়ে ফেলল জন। ওর পায়ের চাপে মট করে ভেঙে গেল ডালটা। সঙ্গে সঙ্গে চমকে উঠে পিছনে ঘুরে দাঁড়ালো আর্থারে প্ল্যান্ট। কিন্তু ওকে কিছু বলার সুযোগ না দিয়ে বুক জিতিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে হেরে গলায় লিটল জন হাঁক ছাড়ল। এই, কে তুমি? চোরের মতো উকি ঝুঁকি মেরে কি করা হচ্ছে শুনি? মতলবটা কি? চেহারা দেখে তো সুবিধের লোক বলে মনে হচ্ছে না। আচমকাই নিজের পিছনে একজন লোককে দেখে আর তার এরকম বাঁকা কথা শুনে ভীষণ রেগে গেল আর্থার। যদিও প্রথমটায় এমন লম্বা চওড়া বলিষ্ঠ দেহের লোককে দেখে একটু চমকে গিয়েছিল সে, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল দ্রুত। কারোর ধমকে দম্বার পাত্র তো সে একেবারেই নয়। বাজখাই স্বরে সেও পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, তুমি বা কে? আর এইখানে এইভাবেই বা কি করছো তুমি? আর হ্যাঁ, আমার চেহারাটা যেমনই হোক না কেন, জেনে রেখো তোমাকেও তার চেয়ে ভালো কিছু কিন্তু দেখাচ্ছে। বেশি বড় বড় কথা বলো না, হ্যাঁ? তোমার ওই ছোট মুখে এমন কথা মোটেই মানাচ্ছে না। জঙ্গল রক্ষার দায়িত্ব রয়েছে আমার উপর। কি করছো এখানে? জবাব দাও। ঠিকঠাক উত্তর দিতে না পারলে এখনই মেরে মেরে তোমার ছাল চামড়া তুলে নেব। তাই নাকি? হ্যাঁ, আমায় মারবে? বেশ, তো সে তো ভালো কথা, কিন্তু এই কাজ তোমার একার পক্ষে সম্ভব হবে না। এই আশেপাশে যদি আরো কেউ থাকে তাদের ডেকে আনো। আমি একাই 100। তোমাকে পেটাতে কারো সাহায্যের দরকার পড়বে না আমার। পড়বে হে, পড়বে। আমার হাতের একটা গুঁতো খেলেই বাঁচার জন্য সবাইকে ডাকতে শুরু করবে তারস্বরে। আশেপাশে তাদের কেউ না থাকলে শেষ পর্যন্ত তোমাকে বাঁচাবে কে? লাঠিটা একবার ধরলে আবার হুঁশ থাকে না আমার। কই, ডাকো ডাকো, তোমার লোকেদের ডাকো। অনেক বড় কথা বলে ফেলেছো। আজ আর তোমার রক্ষে নেই। এই লাঠি দিয়ে তোমার হাড় গোড় আমি গুঁড়ো গুঁড়ো করে ছাড়বো। ধরো তোমার লাঠি, ধরো লাঠি, দেখা যাক কতক্ষণ হুঁশ থাকে তোমার। বেশ, দেখাই যাক তবে। এই বলে শরীরটাকে টান টান করে লাঠি হাতে তৈরি হলো আর্থার। এই লাঠি কিন্তু আমার মোক্ষম হাতিয়ার। সে তুমি যতই ষণ্ডমার্কা হও না কেন, জেনে রেখো আমার নাম আর্থার রে প্ল্যান্ট। আমি মৃত্যুকেও ডরাই না। যদি ভালো চাও তো অস্ত্র সংবরণ করে নাও, এখনো সময় আছে তোমার কাছে। আমার উত্তরটা নয় আমি ময়দানে নেমেই দেবো। তবে খানিক দাঁড়াও, তোমার চেয়ে আমার লাঠিটা 1.5 ফুট বেশি লম্বা। মাপ নিয়ে আগে কেটে ফেলি বেশিটুকু। তার কোনো দরকার নেই, যতই বেশি বড় হোক না কেন আমার ওতে কোনো অসুবিধাই নেই। এসো, শুরু করা যাক লড়াই। আর কথা না বাড়িয়ে লাঠির মাঝ বরাবর দুহাত শক্ত করে ধরে ধীর পায়ে দুই পক্ষ এগোলো একে অপরের দিকে। দুজনের চোখই রাগে ভাটার মতন জ্বলছে। শিরায় শিরায় যেন অগ্নিস্ফুলিঙ্গ ছুটছে। মনে হচ্ছে যেন পারলে চিবিয়ে খেয়ে ফেলতো একে অপরকে। তুমি ঠিক দেখেছো তো লব? ওটা লিটল জনই ছিল। হ্যাঁ রবিনহুড, আমার এই চোখ কখনো পরিচিতকে চিনতে ভুল করে না। আমি কাল ব্লু বোয়ারে গিয়েছিলাম অন্য একটা কাজে। সেখানে গিয়েই দেখতে পাই লিটল জনকে। রবিনেরা জানতে বাকি রইল না যে লিটল জন তার নির্দেশ মতো অ্যালসেস্টারে না গিয়ে ব্লু বোয়ার সরাইখানাতে আমোট ফুর্তি করে রাত কাটিয়েছে। খবর পেয়েই রক্ত চড়ে গেল তার মাথায়। রাগে ফুঁসতে ফুঁসতে চোয়াল শক্ত হয়ে উঠল তার। এত বড় দুঃসাহস, আমার কথা অমান্য করা! এখন ও যদি লোকের চোখে পড়ে, কেউ যদি ওকে চিনে ফেলে, তাহলে তাহলে কি যে হবে! শুধু ও তো নয়, আমাদের গোটা দলই এর জন্য মুশকিলে পড়বে। দাঁড়াও দাঁড়াও, মজা দেখাচ্ছি লিটল জন। আজ তোমার একদিন কি আমার একদিন। এই বলে ভোরবেলাতেই বেরিয়ে পড়ল সে ব্লু বোয়ারের উদ্দেশ্যে।
তার পদক্ষেপ যেন স্বাভাবিকের থেকে দ্বিগুণ পরিমাণে তীর বেগে বাতাস কেটে এগোচ্ছে, যত সম্ভব যত তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানোর জন্য। কি হলো বীরপুরুষ, ব্যথা পেলে নাকি? দেখো, চাইলে নাক্ষত দিয়ে লড়াই থেকে পিছু হটতে পারো। কে আগে পিছু হটে দেখা যাক। বেশ অনেকটা পথ চলার পর হঠাৎই জঙ্গলের মধ্যে থেকে চড়া গলায় জনা দুই লোকের কথা কাটাকাটি কানে এলো, যেন কাছেই কেউ ঝগড়া করছে কিংবা মারামারি। আরে এটা এটা আমাদের লিটল জনের গলা না? থমকে দাঁড়ালো রবিন হুড। কান খাড়া করে শোনার চেষ্টা করলো সে। হ্যাঁ, তাই তো, এটা তো ওরই গলা। কিন্তু না, অপর কণ্ঠস্বরটা তো চেনা যাচ্ছে না। জঙ্গল রক্ষীদের হাতে পড়লো না তো আবার ব্যাটা? দেখতে হচ্ছে ব্যাপারটা। লিটল জন বিপদে পড়েছে ভেবে রবিনের মনে এবারে রাগের বদলে দুশ্চিন্তাও কি দিল। অতি সন্তর্পণে সে ঝোপের আড়ালে এগিয়ে এলো, জোড়া উত্তেজিত কণ্ঠস্বর লক্ষ্য করে। কাছাকাছি এসে আলগোছে ঝোপের কিছু পাতা একপাশে সরাতে দেখতে পেল লাঠি হাতে ধীর পায়ে এগোচ্ছে দুজনের দিকে। আচ্ছা, চমৎকার। এই ব্যাপার। তবে এখানে একটা খেলা জমেছে মনে হচ্ছে। গুড লর্ড, শপথ করে বলছি আমি লোকটাকে 3টে সোনার গিনি দেব যদি সে লিটল জনকে পরাস্ত করতে পারে। আমার আদেশ অমান্য করায় ওর বরাদ্দ শাস্তিটা না হয় অজ্ঞাত লোকটাই দিক, কিন্তু সেটা কি সম্ভব? লিটল জনের মতো সমপ্রতিভাবান লড়াকু যোদ্ধা পাওয়া দুষ্কর। বেশ বেশ বেশ, শেষ অবধি দেখাই যাক। গোল হয়ে ঘুরছে দুজন একে অপরের চোখে চোখ রেখে। দুজনেই সুযোগ খুঁজছে অপরের অন্যমনস্কতার। সামান্যতম দুর্বল ফাঁক পেলেই আঘাত করবে সেখানে। হঠাৎ প্রতিপক্ষের সামান্য একটু দুর্বলতার আভাস পেয়ে প্রথম আঘাত আনলো লিটল জন। কিন্তু না, নিজের লাঠিটা পেতে দিয়ে আর্থার সে আঘাত আটকে দিল, আর সাথে সাথেই পাল্টা আঘাত করল। একবার লিটল জন লাফিয়ে সামনে যাচ্ছে তো আর্থার এক ছুটে পিছনে আসছে। কেউ ডাইনে যাচ্ছে তো অন্যজন বায়ে আসছে। বারংবার লাঠির আঘাত এত জোরে আর এত দ্রুত পড়ছে যে দূর থেকে কেউ শব্দ শুনলে মনে করবে একসাথে মারামারি করছে 1 ডজন লোক। যারা 30 মিনিট ধরে তাণ্ডব চলবে। এখনো লড়াই করে চলেছে দুজন। ওদের দাপাদাপিতে মাটি যেন ফালা ফালা হয়ে যাচ্ছে। দুজনই মার খাচ্ছে, সুযোগ পেলে কেউ কাউকে ছাড়ছে না। কিন্তু বেশিরভাগ মার পড়ছে লিটল জনের ফাঁকে, কারণ গভীর রাত পর্যন্ত জেগে আর আকণ্ঠ মদ খেয়ে শরীরটা খুব একটা সঙ্গত দিচ্ছে না ওর। ওদিকে লিটল জনের উপর একটা করে আঘাত বর্ষিত হচ্ছে আর হাসি ফুটে উঠছে রবিনের মতো। তবুও নিশ্চিত সে শেষ পর্যন্ত জয় হবে লিটল জনের। যেহেতু সে নিজেও পাকা লাঠিয়ার, সুতরাং সে জানে আর্থারের খেলার মধ্যে যে ছোটোখাটো 2-1টা ত্রুটি চোখে পড়ছে তারই সুযোগ নেবে লিটল জন। ঠিক সময় মতন সেই সুযোগের সদ্ব্যবহার করবে সে। কিন্তু এ কি? আরও কিছুক্ষণ দেখার পর রবিন বুঝল আসলে ওগুলোই অপর লোকটার ত্রুটি নয়, সে বরং ইচ্ছাকৃতভাবেই প্রতিপক্ষকে আলগা দিয়ে ফাঁদ তৈরি করছে। একবার তো একটা ভুলের সুযোগ নিতে গিয়ে বেধড়ক মার খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়তে গিয়েও বহু কষ্টে নিজেকে সামলে নিল লিটল জন। মনে মনে জনের প্রতিপক্ষকে কুর্নিশ জানালো রবিন। এবার আর রক্ষে নেই তোমার। বাঁচতে পারো তো বাঁচাও, বাঁচাও নিজেকে। একবার ফাঁক পেয়ে প্রচণ্ড জোরে শরীরে অবশিষ্ট সবটুকু শক্তি দিয়ে লিটল জন আঘাত করলো আর্থারের মাথায়। আঘাতটা এমনই ছিল যে এক কোপেই কারোর মাথা খোলামকুচির মতো ফেটে যাবার কথা, কিন্তু এমনটা হলো না। আর্থারকে বাঁচিয়ে দিল ওর মাথার মোটা চামড়ার টুপিটা। কিন্তু মুহূর্তের জন্য টাল সামলাতে গিয়ে উল্টোপাল্টা পা ফেলে কয়েক হাত পিছনে সরে যেতে হলো ওকে। যদি সেই মুহূর্তেই কাল বিলম্ব না করে লিটল জন প্রতিপক্ষকে আবার একই রকমভাবে আঘাত করত, তাহলেও জয় ছিল সুনিশ্চিত। কিন্তু এই কি, ও কল্পনাও করতে পারেনি ও লাঠি দিয়ে এমন মোক্ষম আঘাত হানার পরও বিপক্ষ নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে। যখন দেখলো আর্থার নিজের দুপায়ে খাড়া আছে এখনো,
তখন চটকা ভেঙেই সে এগিয়ে গেল, কিন্তু ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে আর্থার, সুযোগ নিয়ে নিয়েছে লিটিল জনের ওই সামান্যতম থমকে থাকা সময়ের। তাই বিপক্ষ পুনরায় কাছে আসতেই আর্থার লিটিলের তলপেট লক্ষ্য করে হাতের মুঠো দিয়ে কষালো এক ঘুষি। বেমক্কা মার খেয়ে হুড়মুড় করে পড়ে গেল লিটিল জন। সঙ্গে সঙ্গে তার হাত ফসকে ছিটকে দূরে চলে গেল লাঠিটা। আর্থারে ব্ল্যান্ড এগিয়ে এসে কষে এক লাথি মারল মাটিতে লুটিয়ে পড়া লিটিল জনের পাঁজরে। দাঁড়াও, পড়ে যাওয়া মানুষকেও মারবে তুমি? এটা লড়াইয়ের নিয়ম বিরুদ্ধ। নিশ্চয়ই মারব, লড়াইয়ে জেতাই হলো লক্ষ্য, নিয়ম রক্ষা নয়। এই বলে আরেকবার লাথি মারল আর্থার। থামো থামো প্লিজ, হার মানছি, হার মেনে নিচ্ছি আমি। হার মানছ? তাহলে উচিত শিক্ষা তোমার হয়েছে বলছো? কি হলো বলো, নাকি আবার মার না খেলে মুখ খুলবে না? দোহাই তোমার, হার মেনে নিয়েছি আমি, হার মেনে নিয়েছি। তবে মেনে নিচ্ছ তো যে আমি তোমার চেয়ে ভালো লাঠিয়াল? মেনে নিচ্ছি, মেনে নিচ্ছি। শয়তান কোথাকার, বাজির পা ছাড়া একেবারে। ঠিক আছে, ছেড়ে দিলাম, এবার সোজা নিজের রাস্তায় চলে যাও। এবার বরাত ভালো যে তুমি আমার মতো দয়ালু লোকের পাল্লায় পড়েছিলে, সেই জন্যেই এবেলা প্রাণে বেঁচে গেলে, নয়তো এতক্ষণে। নিকুচি করেছে তোর দয়ার, নেহাতি কালকে নেশার ঘোর এখনো আছে, নইলে তোকে আমি। কি বলছো তুমি? না না, বলছিলাম কি, মনে হচ্ছে আমার শরীরে একটা হাড় আসতো নেই। আমি এতদিন ভাবতাম যে আমার সমান লাঠিয়াল আর একজনও নেই আর কি। আমিও ঠিক তাই ভাবতাম। ঝোপের আড়াল থেকে বেরোতে বেরোতে কথাটা বলে উঠল রবিনহুড। ওর অপ্রত্যাশিত আকস্মিক উপস্থিত দেখে হতভম্ব হয়ে গেছে লিটিল জন, সেই সঙ্গে বাকরুদ্ধ হয়ে গেছে আর্থারও। এদিকে আর্থারের হাতে 3টে গিনি গুজে দিয়ে রবিন সহাস্যে বলল, কাজের কাজ করেছো ভাই একটা, মাই ডিয়ার লিটল জন। তোমাদের পুরো লড়াইটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি। ওই ঝোপের আড়ালে বসে বেড়ে মার খেয়েছো তুমি, যাই বলো, একেবারে নাকানি চোবানি খাইয়ে ছেড়েছে ও তোমাকে। যদিও আমি তোমাকেই খুঁজতে বেরিয়েছিলাম, আমার নির্দেশ অমান্য করার জন্য শাস্তি দিতে তেড়ে আসছিলাম তোমার পিছন পিছন, কিন্তু এই পরম দয়ালু ব্যক্তিটি সব স্বাদ মিটিয়ে দিয়েছে আমার। তোমার যা পাওনা কড়াই গন্ডায় সুদে আসলে মিটিয়ে আরও কিছু উপরিও দিয়ে দিয়েছে। লিটিল জনের বিশালাকার চেহারাখানাকে দেখে মনে হচ্ছে যেন কেউ ফোলা বেলুনে সুচ বিধিয়ে ফাটিয়ে দিয়েছে। মুখ চোখ লজ্জায় ফ্যাকাশে হয়ে গিয়েছে ওর, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না আর। ওদিকে আর্থারের দিকে আবার ফিরল রবিন, জিজ্ঞাসা করল, তা তোমার নাম কি ভাই? লোকে আমাকে আর্থারে ব্ল্যান্ড বলে ডাকে, কিন্তু তুমি কে, আর আমাকে এই গিনি বা দিলে কেন? তুমি এই লড়াইয়ে ওকে মাত দিতে পারলে তোমায় এই পুরস্কার দেব বলে ঠিক করেছিলাম। আর এই দাঁড়াও, কি নাম বললে তোমার? আর্থার এ ব্লেন্ট? আরে তোমাকে তো আমি চিনি বলে মনে হচ্ছে। গত অক্টোবরে ইলির মেলায় তুমি নটিংহ্যামে এক জজকে মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছিলে না? আর ওই জজ হচ্ছে আমাদেরই এক লোক, নাম স্কেটলক। কিন্তু আজ তুমি যা খেল দেখালে না, তার তুলনা নেই, বুঝলে? এই যে ভদ্রলোক যাকে তুমি আজ ধরাশায়ী করলে, চেনো একে? হ্যাঁ, আজ একটু বেকায়দায় পেয়ে মারধর করেছো বটে, কিন্তু সারা ইংল্যান্ডে লাঠি খেলায় এর জুড়ি নেই, সত্যিই নেই। এর নাম লিটল জন, আর আমি রবিনহুড। কি? তুমি সেই মহান রবিনহুড? আরে এই সেই বিখ্যাত লিটল জন, যার অন্ধ ভক্ত আমি। ছি, পরিচয়টা
পরিচয়টা আগে জানলে আমি কখনোই তোমার বিরুদ্ধে লাঠি ধরার দুঃসাহস করতাম না। ক্ষমা ক্ষমা করো আমাকে, ক্ষমা করো আমাকে, ক্ষমা করো। এই বলে সে তড়িঘড়ি ছুটে গেল লিটল জনের পাশে, সাহায্য করার জন্য হাত বাড়ালো। এসো এসো ভাই, উঠে এসো, আর পারলে আমাকে মাফ করে দাও। থাক থাক, তোমার সাহায্য লাগবে না আমার, আমি নিজেই উঠতে পারবো। বিরক্ত স্বরে কথাটা বলে নিজেই সে সাবধানে উঠে দাঁড়ালো। ব্যথায় বিকৃত হয়ে গেছে ওর চোখ মুখ। কোনো রকমে বলল, খেলেছো ভালো, তবে জেনে রেখো, তোমার মাথায় ওই চামড়ার টুপিটা না থাকলে তোমার কপালে আজ ভয়ঙ্কর কিছু ছিল। লিটল জনের ধরাশায়ী অবস্থা দেখে আবার ফিক করে হেসে ফেলল রবিন। তারপর আবার ফিরে তাকালো আর্থারে ব্ল্যান্ডের দিকে। আমাদের দলে যোগ দেবে আর্থার? তোমার মতো সাহসী লোকের দরকার আছে আমার। আসবে আমাদের সাথে? কি? আমায় তোমরা নেবে? যোগ দেব না মানে 100 বার দেব। তোমাদের এই মুক্ত জীবনই আমার স্বপ্ন, আমার একমাত্র লক্ষ্য। আনন্দ উত্তেজনায় লাফিয়ে উঠল সে। স্মিত হেসে আবার লিটল জনের দিকে ফিরল রবিন, মুখে তার মৃদু হাসি। সোজা অ্যালসেস্টার পার হয়ে রওনা হয়ে যাও। আর এবারে যাতে ডাইনে বায়ে অন্য কোনো দিকে যেতে না পারো, সেজন্য আমিও যাচ্ছি তোমার সাথে। ব্লুবোর্ড ছাড়াও আরও অনেক সরাইখানা আছে সে রুটে, বলা যায় না, সেগুলো হয়তো আবার হাতছানি দিয়ে ডাকবে তোমাকে। তাই তোমাকে একেবারে জঙ্গল পার করিয়ে দিয়ে তারপর আমরা আবার ডেরায় ফিরব। এই বলে আর কথা না বাড়িয়ে রাস্তায় ফিরে এসে হাঁটতে শুরু করলো তিনজন। এই দুপুরবেলা গরমে মনে হচ্ছে হিউম্যান রোস্ট হয়ে যাব। বাড়িটা যে কোথায়? ওই তো একটা লোক আসছে। ও দাদা, হ্যাঁ দাদা, বলছি অভয়নাথ তান্ত্রিকের বাড়িটা কোন দিকে বলতে পারবেন?